আসসালামু আলাইকুম। ফোকাস টিভির আজকের বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ এমন একজন আলোকিত মানুষের সাথে কথা বলবো, যিনি নিজের মেধা, শ্রম আর প্রবাস জীবনের দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাদের আজকের অতিথি একজন সফল প্রবাসী, যিনি বহু বছর ধরে আমেরিকার ডালাস, টেক্সাসে বসবাস করছেন, ডক্টর কালাম। চলুন আমরা সরাসরি তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। আপনারা ভালো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ফোকাস টিভিতে আপনাকে স্বাগতম। আশা করি আপনার কাছ থেকে আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারবো। হ্যাঁ, আমিও এই ফোকাস টিভির এই সাক্ষাৎকারে যোগ দিয়ে খুব ভালো লাগছে, আনন্দ অনুভব করছি। আমি আপনাদের দর্শক শ্রোতাদের অভিনন্দন জানাচ্ছি, তাদের সকলের শুভকামনা করছি। ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা আজকের প্রথম প্রশ্নে চলে যাই। প্রথমেই জানতে চাই হচ্ছে আপনি কখন আমেরিকায় গিয়েছিলেন এবং আপনার সেই দীর্ঘ যাত্রার অভিজ্ঞতা কেমন ছিল? এটা অনেক বছর হয়ে গেল। আমি প্রথমে আসলে আমেরিকায় এসেছিলাম 1969 সালে। আচ্ছা, তখন আমি পাকিস্তান এয়ারফোর্সে কাজ করতাম। আমি প্রথমত পাকিস্তান এয়ারফোর্সের একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। পাকিস্তান এয়ারফোর্স কলেজ অফ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে আমি 1968 সালে গ্র্যাজুয়েশন করি। তারপরে 1969 সালে আমাকে পাকিস্তান এয়ারফোর্স থেকে আমেরিকায় পাঠানো হয় উচ্চশিক্ষার জন্য, মাস্টার ডিগ্রি করার জন্য। তো আমি মাস্টার ডিগ্রি করতে এসে 1971 সালের জানুয়ারি মাসে মাস্টার ডিগ্রি শেষ করি। তারপরেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে সংগ্রাম সেটা শুরু হয়। সেই সময় আমি পাকিস্তান এয়ারফোর্সে থেকে রিজাইন দিয়ে আমি তখন মুক্তিযুদ্ধে যোগদান করি 1971 সালে অগাস্ট সেপ্টেম্বর মাসের দিকে। তারপরে আমি বাংলাদেশে স্বাধীনতার পরে বাংলাদেশে এয়ারফোর্সে জয়েন করি, কিন্তু ওখান থেকে কয়েক বছর থাকার পরে আমি 1974 সালে আবার আমেরিকায় চলে আসি। চলে এসে আমি আমার পিএইচডি শেষ করি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। তারপর থেকেই আমি বিভিন্ন কোম্পানিতে কাজ করেছি। প্রথমে ছোট একটা ইনস্টিটিউটে কিছুদিন বছর দুয়েকের মতো শিক্ষকতা করেছি। তারপরে আমি অন্যান্য কোম্পানির মধ্যে ওয়েস্টিং হাউস, তারপরে ব্রাউন অ্যান্ড রুড, তারপরে মাইক্রোসফট, তারপরে টেক্সাস ইনস্ট্রুমেন্ট, এগুলো বিভিন্ন কোম্পানিতে কাজ করার পরে আমি অবসর নেওয়ার আগের 10 বছরে ইউনিভার্সিটি টেক্সাস অ্যাট ডালাসে আমি 10 বছর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমি পড়েছি প্রফেসর হিসেবে। তারপরে 2015 সাল থেকে আমি অবসর গ্রহণ করি। আচ্ছা, আপনি তাহলে 10 বছর অ্যারাউন্ড অবসর জীবন যাপন করছেন, রাইট? হ্যাঁ, রাইট। আচ্ছা, তাহলে আমরা শুরু থেকেই শুরু করি। আপনি বলছেন আপনার প্রফেশনাল ক্যারিয়ারের প্রায় শুরুর দিকেই মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়। সো একজন প্রায় নতুন অফিসার প্রবাবলি আপনি তখন। হ্যাঁ, ওরকম বলা যায়। তখন তো আমার জুনিয়র অফিসার। মুক্তিযুদ্ধের সময় আমার বয়স 26 ছিল, এখন 80 হয়ে গেছে। মুক্তিযুদ্ধের টাইমের আসলে কোনো সিগনিফিকেন্ট কোনো ঘটনা থাকলে যদি আমাদের একটু বলতেন। মুক্তিযুদ্ধের যে ঘটনাটা মনে পড়ে খুব উল্লেখযোগ্য, সেটা হলো যখন আমরা তো বেশিরভাগ সময় বর্ডার এরিয়াতে থাকতাম, তখন আমাদের এক দল থেকে অন্য দলকে কমিউনিকেট করার, তখনকার দিনে তো সেলফোন ছিল না। তখনকার দিনে যেটা রেডিওর মারফত যেটা কমিউনিকেশন হতো সেটাকে ওয়াকি টকি বলতো। প্রায় 300-400 গজের বেশি ওটার ছিল না, রেঞ্জ ছিল না। তো ওরকম আমাদের ওয়াকি টকি আমি
মুক্তিযুদ্ধে যোগদান করার আগে ওয়াকি টকি সঙ্গে করে নিয়ে গেছিলাম একটা সেট, মানে 2টা। জি, তো আমি এরকম আমার গেরিলা ছেলেদের সঙ্গে যোগাযোগ করছিলাম, কথা বলছিলাম, এর মাঝখানে দেখি হঠাৎ করে একটা আওয়াজ ইংরাজিতে একদম পরিষ্কার আমেরিকান অ্যাকসেন্টে বলছে যে ইউ টক ইন বেঙ্গলি ভেরি ওয়েল। তখন আমি অবাক হয়ে গেলাম যে এই শব্দটা কোত্থেকে এলো, কারণ আমি তো যাদের সঙ্গে কথা বলছি তারা তো ইংরাজি বলতে জানে না। তারপরে হঠাৎ করে তখন আমি বুঝলাম যে আমাদের ওই ওয়াকিটকি আসলে স্যাটেলাইটের মাধ্যমে আমেরিকান কোনো ইন্টেলিজেন্স এজেন্সি ওখানে তখন মনিটর করছিল। তখন আমি বুঝলাম যে এদের আসলে টেকনোলজি অনেক অ্যাডভান্স, যা আমরা মনে করছি যে আমরা যুদ্ধ করছি, কিন্তু হয়তো ওগুলো সবই ওরা ওদের ওই গোয়েন্দা সংস্থাদের মারফত ওরা সমস্ত খবরগুলো জোগাড় করছিল। ওইটা একটা। আরেকটা হলো যে মুক্তিযুদ্ধের ঠিক পরপরই যখন আমরা, তখনও পাকিস্তান আর্মি আত্মসমর্পণ করেনি, মানে 16 ডিসেম্বরের আগে, জি, সম্ভবত 7 ডিসেম্বর বা 8 ডিসেম্বর হবে। তখন আমরা সব ভেড়ামারার দিকে, আমি তো 8 নম্বর সেক্টরে ছিলাম, 8 নম্বর কুষ্টিয়ার ওই এরিয়াতে। আচ্ছা, যখন তার আগের দিন আমরা ঠিক বুঝতে পারিনি না যে পাকিস্তান আর্মি এত তাড়াতাড়ি ও সমস্ত বর্ডার এরিয়া ছেড়ে দিয়ে চলে যাবে। তো যা হোক, আমরা যখন ঢুকি তখন ওখানে বেশ কয়েকটা ছোট ছোট নদী ছিল, হুম, 2টা ছিল, এবং ওগুলো ব্রিজগুলো পাকিস্তান আর্মি ওগুলো সব উড়িয়ে দিয়ে গেছিল, ধ্বংস করে দিয়েছিল। তো আমরা যখন ঢুকি তখন দেখি যে কোত্থেকে গ্রামের লোকজন সব এসে মানে কোনো রকমে সে ব্রিজ বানিয়ে দিল, গাছপালাটা দিয়ে। দেখি যে কয়েক ঘন্টার মধ্যে ব্রিজ হয়ে গেল। তো এটা এটা আমার কাছে একটু অদ্ভুত মনে হলো যে এখানে কেউ, আমরা কিছু বলিনি, কাউকে কিছু করতে বলিনি, কিন্তু লোকজন নিজেরাই এসে, হ্যাঁ ছোট ছোট, অবশ্যগুলো খুব বড় ব্রিজ ছিল না, যদিও ওটার মধ্যে দিয়ে উপর দিয়ে কোনো গাড়ি চলতে পারতো না যদি না ব্রিজ থাকতো। তা দেখি যে কোথা থেকে কেউ না বলা সত্ত্বে নিজের নিজের উদ্যোগে এই যে উদ্যমটা, এইটা আমার কাছে খুব অবাক লেগে গেছে যে সে সময় তো আমরা কাউকে বলিনি, তাই না? হ্যাঁ, নিজেদের নিজের থেকে সত্য প্রণীত হয়ে যে এই যে দুটো ব্রিজ খুব তাড়াতাড়ি কয়েক ঘন্টার মধ্যে করে ফেলছে, এটা আমার কাছে খুব একটা উল্লেখযোগ্য ঘটনা মনে হয়েছে। অবশ্যই তখন সকলের হেল্প পেয়েই আসলে এই যুদ্ধ জনযুদ্ধতে রূপান্তরিত হয়েছিল, এটা আমরা সবাই আসলে জানি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আমাদের প্রশ্নে চলে যাই। এর পরের প্রশ্ন হচ্ছে আপনার প্রবাস জীবন নিয়েই। আপনি তো অনেক বছর ধরে সেখানে আছেন। এই দীর্ঘ প্রবাস জীবনের একটা সংক্ষিপ্ত সারাংশ যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। না, আমি বলবো যে এদেশে অধ্যবসায়ের ফল পাওয়া যায়। হ্যাঁ, এদেশে অনেক সুযোগ আছে, কেউ যদি সত্যি সত্যি পরিশ্রম করে এবং ঠিকমতো মেধা ব্যবহার করে তাহলে অনেক কিছু অর্জন করতে পারে। সেটা আমি দেখেছি যে আমি যদিও অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ছিলাম, ওখান থেকে আমি মেকানিক্যালে চলে গেলাম। হ্যাঁ, এই যে পথ পরিবর্তন এখানে, কিন্তু এখানে এদেশে সম্ভব। ইচ্ছা করলে আপনি পথ পরিবর্তন করতে পারেন। প্রথমে একটু কষ্ট হয়, কিন্তু করা যায়। আমার মনে হয় অন্যান্য দেশে এত সহজে বোধহয় এটা করা যায় না। তারপরে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে আমি কমিউনিকেশন ইন্ডাস্ট্রির দিকে, কম্পিউটার ইন্ডাস্ট্রির দিকে চলে যাই। সেটাও সম্ভব এদেশে। আমি বলবো যে যারা এই দেশে আসতে চায় জি, তাদের তারা যদি তাদের লক্ষ্য ঠিক রাখে এবং পরিশ্রম করে, একটু চিন্তা ভাবনা করে,
তাহলে এদেশে সফলকাম হতে পারবে। সকলের অবশ্য মানে যে গন্তব্যস্থল তো এক হবে না, না, কিন্তু অবশ্যই। আমার বিশ্বাস যে সে যদি সকলে পরিশ্রম করে এবং সে লক্ষ্যবস্তু যদি ঠিক রাখে, হ্যাঁ, মানে এদেশে আবার অনেক ধরনের মানে কি বলবো ডাইভার্সন থাকে, হ্যাঁ, অনেক ধরনের অ্যাট্রাকশন থাকে বাইরে, ওগুলোর দিকে মনোযোগ না দিয়ে যে লক্ষ্যবস্তু ঠিক রাখে, তাহলে এদেশে সফল কাম খুবই সম্ভব। অবশ্যই। ওয়ার্ল্ডের ১ নম্বর ইকোনমি বলে কথা আমেরিকা। হ্যাঁ, হ্যাঁ, রাইট, রিচেস্ট নেশন অন আর্থ, ইয়েস, তো সবচেয়ে ধনী দেশ পৃথিবীর। রাইট। আচ্ছা, তাহলে আমেরিকার একটা শহর সম্পর্কে আপনি জানি যে শহরে আপনি থাকেন, আমেরিকায় ডালাস, টেক্সাস ডালাসে থাকেন। সেখানকার জীবনযাত্রা, সংস্কৃতি এবং মানুষের দৈনন্দিন জীবন নিয়ে যদি আমাদেরকে কিছু জানাতেন। না, এখানে মানে বাংলাদেশি প্রবাসী যারা আছেন তারা বিভিন্ন ধরনের কাজে নিয়োজিত, বিভিন্ন প্রফেশনে। এখানকার সাংস্কৃতিক যে দলগুলো আছে, হ্যাঁ, তারা বাংলাদেশি সংস্কৃতিকে এখনো অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে বিভিন্ন সাংস্কৃতিক সম্মেলনের মাধ্যমে, সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে। যেমন এখানে বৈশাখী মেলা হয়, অনেক কিছু হয়। তারপরে এখানে যারা একটু ধর্মের দিকে যাদের একটু ঝোঁক আছে তাদের জন্য অনেক মসজিদ আছে। আসলে ডালাস ফোর্ট ওয়ার্থ, এটা ডালাস ফোর্ট ওয়ার্থ এরিয়া বলা হয়, গ্রেটার ডালাস ফোর্ট এরিয়া। এটা আমেরিকার হলো 5th লার্জেস্ট সিটি, হ্যাঁ, 5ম বৃহৎ শহর এরিয়া। সেজন্য এখানে মানে বাংলাদেশি স্টাইলে যারা আমেরিকায় থাকতে চায় তাদের জন্য অনেক সুযোগ আছে। যেমন বাংলাদেশি গ্রোসারির দোকান আছে, হ্যাঁ, হালাল দোকান আছে অনেক, সে সমস্ত সুযোগ সুবিধা আছে। কিন্তু আমেরিকার জীবন হলো কি যে এখানে কিন্তু অনেকে মনে করে যে আমেরিকায় গেলেই, হ্যাঁ, সহজ জীবন, সবকিছু সমাধান হবে না। এখানে কিন্তু খুবই পরিশ্রম করতে হয় সকলকে। কারণ এখানে যেমন আমাদের বাসায় কাজের কোনো লোকজন নাই, নিজেরা নিজেদেরকে সবকিছু করতে হয়। সকলেই মোটামুটি ব্যস্ত থাকে, হ্যাঁ, সকাল সন্ধ্যা। তা আমি বলবো যে আমরা যারা এখানে বহুদিন ধরে আছি, এখানকার জীবনে অনেকটা অভ্যস্ত, তাদের কাছে এটা এখন স্বাভাবিক মনে হয়। কিন্তু আমরা যখন প্রথমে আসি তখন কিন্তু এত বাংলাদেশি পণ্যের দোকানও ছিল না, আর এত মসজিদও ছিল না। তখন আমাদেরকে হয়তো 15-20 মাইল ড্রাইভ করে গিয়ে খুঁজে খুঁজে মসজিদ বের করতে হতো, দোকান বের করতে হতো। তা আমি বলবো যে এখন আসলে বাইরে বাইরে থেকে যারা আসে, বিদেশ থেকে, অন্য দেশ থেকে যারা এই দেশে আসে, তাদের জন্য এখানকার জীবন অনেক সহজ এবং সমৃদ্ধ। আচ্ছা, তাহলে আমরা এর পরের প্রশ্নে চলে যাই। আপনি তো এখন অবসর জীবন পার করতেছেন। সো আপনার চাকরির আসলে অভিজ্ঞতাগুলো, মানে পেশা জীবনের কোনো সিগনিফিক্যান্ট ঘটনা না থাকলে আপনি আমাদেরকে সেটা শেয়ার করতে পারেন। অথবা বর্তমানে আপনার যে ফিল্ড আছে ওই ফিল্ডটা আসলে আমেরিকার চাকরির বাজারে কেমন, সে সম্পর্কে যদি আমাদের একটু আইডিয়া দিতেন। আমি আসলে শেষ 10 বছর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে কম্পিউটার নেটওয়ার্কিং এর দিকেই জোর দিয়েছিলাম।
তো এই সুবাদে আমি 2003 সালে বাংলাদেশে প্রায় 10-15টা ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটিতে ভয়েস ওভার আইপির উপরে সেমিনার দিয়েছিলাম। কারণ তখন ভয়েস ওভার আইপি কেবল পৃথিবীতে ব্যবহারটা শুরু হয়েছে। তখন ওই কলিং কার্ডের মাধ্যমে ইন্টারনেট টেলিফোন খুব পপুলার ছিল, কারণ এমনি যে টেলিফোন, যে ল্যান্ডফোন যেটাকে বলা হয়, সেই টেলিফোনে বাংলাদেশ থেকে আমেরিকা বা আমেরিকা থেকে বাংলাদেশে কল করতে গেলে অনেক খরচ হতো, কিন্তু ভয়েস ওভার আইপির মাধ্যমে গেলে তখন খরচ অনেক কম ছিল। সেই যা হোক, সেই টেকনোলজির উপরে আমি বেশ কয়েকটা সেমিনার দিয়েছি। ওটা আর আমি একটা ফাইবার অপটিক্সের ছোটোখাটো ল্যাবরেটরি তৈরি করেছিলাম ইউনিভার্সিটিতে, সেটা বোধহয় এখনো আছে। এই এখন আমেরিকায় আসলে চাকরির বাজার কিন্তু ঠিক ঢালাভাবে বলা যায় না যে ঠিক আছে এই ফিল্ডে চাকরি সবচেয়ে ভালো, এরকম বলা যায় না। কিন্তু সাধারণত যেটা হয় সেটা হলো যে ইনফরমেশন টেকনোলজি যেটা, হ্যাঁ, সেটা এখনো পপুলার আছে। কিন্তু ইনফরমেশন টেকনোলজির মধ্যে আসলে অনেকগুলো ভাগ আছে। তারা ইনফরমেশন টেকনোলজির মধ্যে প্রোগ্রামিং আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে, ওটা একটা, তারপরে হার্ডওয়্যার ডেভেলপমেন্ট আছে। তো সেই জন্য ঠিক মানে খুব পরিষ্কার করে বলা মুশকিল যে কোন ফিল্ডে চাকরি বেশি। আমি বলবো যে এখনো একজন ভালো সফটওয়্যার প্রোগ্রামার বা ডেভেলপ করতে পারে এরকম লোকের চাহিদা এখনো অনেক আছে। এই জন্যই বলবো যে সাধারণত কম্পিউটার ইঞ্জিনিয়ার যারা, তারা তো হার্ডওয়্যার নিয়ে ডিল করে, কিন্তু একটা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারের পেছনে 4 জন সফটওয়্যার ডেভেলপার বা ইঞ্জিনিয়ার দরকার হয়। সেজন্য কম্পিউটার সায়েন্সে প্রোগ্রামারদের চাকরি আসলে অনেক বেশি রেগুলার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের চেয়ে। জি, রিসেন্টলি আরো টেকনোলজি এর বুমের কারণে হয়তো বা আরো বেশি। হ্যাঁ, এখানে আবার আমেরিকা একটা জিনিস আছে, সেটা হলো যে এখানে টেকনোলজি খুব তাড়াতাড়ি বদলে যায় মানে ভালোর দিকে। যেমন 2-3 বছর আগেও এআই টেকনোলজি সম্পর্কে কেউ জানতো না বেশি, কিন্তু এখানে এআই টেকনোলজির ব্যবহার অনেক বেড়ে গেছে এবং এআই টেকনোলজিকে অনেকে মানে ভালো ভালো যারা প্রোগ্রামাররা, তারা সব এআই টেকনোলজির দিকে ঝুঁকে পড়েছে। কিন্তু আমি আসলে এক্স্যাক্টলি বলতে পারবো না যে এআই টেকনোলজি কি এখন, মানে কেউ যদি এআই টেকনোলজি জানে তাহলে কি তার জন্য চাকরি পাওয়া সহজ হবে, এটা আমার পক্ষে বলা মুশকিল। তবে ইন জেনারেল মনে হয় যে ইনফরমেশন টেকনোলজিতেই এখানে চাকরির বাজার অন্যান্য ফিল্ডের চেয়ে হয়তো ভালো। আচ্ছা, বর্তমান তো বিশ্ব এআই এর দিকে খুবই ফাস্ট চলে যাচ্ছে। আসলে দিন দিন আমরা নতুন নতুন অনেক মডেল দেখতে পাচ্ছি বা অনেক ইনোভেশন আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার সায়েন্স ফিল্ডে। সো এআই নিয়ে আপনার আসলে মতামত কি, বা ভবিষ্যৎ বিশ্বে এআই এর প্রভাব কেমন হতে পারে, এই জিনিস নিয়ে আমাদেরকে যদি একটু জানান। না, এই এআই ডেফিনেটলি হলো এর মানে বলা হয় যে পরবর্তী টেকনোলজি আর কি, নেক্সট জেনারেশন টেকনোলজি। এটা অ্যাডভান্সমেন্ট তো বন্ধ হবে না, এটা চলতে থাকবে। এটা এখন আমাদের দেখতে হবে যে এআইকে ব্যবহার করে কি করে আমরা উত্তরোত্তর উন্নতি করতে পারি। যেমন আমি মাত্র মাসখানেক আগে আমি শুনেছি ওটা না, আমি কোনো সময় ব্যবহার করিনি, কিন্তু যখন ব্যবহার করলাম, বিশেষ করে পুরানো ফটোগুলোকে নতুন করে নতুনভাবে রিটাচ করা, এগুলা দেখি যে এআই দিয়ে শুরু করলে খুব খুব ভালো হয়। কিন্তু আবার যখন চেষ্টা করলাম এআই দিয়ে কোনো গানকে মডিফাই করার জন্য যায় কিনা, কিন্তু সেটা দেখলাম যে করতে পারে না। তার মানে
গান ফটো মডিফাই করতে পারে না, বাট গান জেনারেট করতে পারে এআই খুব হ্যাঁ ভালো। জেনারেট করতে পারে, কিন্তু ঠিক আমি মডিফিকেশন কথা বলছিলাম। আচ্ছা, হ্যাঁ, আমাকে চেঞ্জ মডিফাই। করে দাও, আমি একটা গান আছে, আমি গানের পিয়ানো ভার্সনটা করতে চাই, দেখি যে বলছে না আমি এটা করতে পারবো। এআই বলে যে আমি এটা করতে পারবো না, রাইট, দিস ইজ বিয়ন্ড মাই ক্যাপাসিটি। রাইট। সো আসলে মানে বাংলাদেশ এই জায়গায় কিভাবে আরো ডেভেলপ হইতে পারে, বা আমেরিকায় গিয়ে হচ্ছে এআই ইঞ্জিনিয়াররা, মানে একজন এআই ইঞ্জিনিয়ার বাংলাদেশ থেকে আমেরিকায় গিয়ে চাকরি পাওয়ার সম্ভাবনা কেমন, বা আমেরিকান কোম্পানিগুলো কি বাংলাদেশি এআই ইঞ্জিনিয়ার আসলে হায়ার করতে চাইবে কিনা, যেহেতু হ্যাঁ বাংলাদেশ চাইবে, একটা এরা থার্ড এরা ওয়ার্ল্ড কান্ট্রি। হ্যাঁ এখানে আমেরিকায় যে জিনিসটা এখন মানে পরস্পর বিরোধী হয়ে গেছে, সেটা হলো যে এখানকার টেকনোলজিক্যাল কোম্পানিগুলো, জি, হ্যাঁ বড় বড় কোম্পানি, বিশেষ করে মাইক্রোসফট, এনভিডিয়া, এরা এরা কিন্তু সবসময় স্কিল লেবার খোঁজে। তার মানে ঠিকমতো স্কিল লোক যেখানে দরকার সেগুলো পৃথিবীব্যাপী খুঁজে বের করার চেষ্টা করে, কারণ ওদের দরকার ওই ধরনের লোক। কিন্তু আমেরিকার বর্তমান সরকার এই জিনিসটাকে খুব একটা পছন্দ করছে না। ওরা চাচ্ছে যে বাইরে থেকে লোকজন কম নিয়ে এসে ভেতর থেকে তৈরি করা, যেটা কিন্তু তাড়াতাড়ি সম্ভব না। হ্যাঁ, যেমন বাইরে থেকে হয়তো কোম্পানিগুলো মনে করছে যে হয়তো 30,000 কর্মী দরকার, হ্যাঁ সেখানে সরকার হয়তো বলছে যে না আমরা 5,000-এর বেশি ইয়ে করবো না, আর অনুমতি 5,000-এর বেশি অনুমতি দেবো না। এখানে ওই সংঘর্ষটা। কিন্তু আমি বলবো যে টেকনোলজিক্যাল কোম্পানিগুলো সবসময় বাইরে থেকে লোক নিয়ে আসায় ব্যস্ত বলবো না, ওরা মানে না নিয়ে এসে উপায় নেই ওদের, কারণ ওদের কোম্পানিকে প্রতিযোগিতার জন্য বাইরে থেকে ট্যালেন্ট, হ্যাঁ স্পেসিফিক ট্যালেন্ট ওদের সবসময় দরকার হয়। তো আমি বলবো যে এআই নিয়ে কেউ যদি পড়াশোনা করে বাংলাদেশে এবং সেখান থেকে এআই সম্পর্কে ভালো জ্ঞান নিয়ে আসে, আমি বলবো যে তাদের জন্য চাকরির বাজার নিশ্চয়ই অনেক ভালো হবে। আচ্ছা, আপনি তো হচ্ছে আমাদেরকে বলছেন যে আপনি মাইক্রোসফটের মতো কোম্পানিতেও কাজ করছেন। তো এই ধরনের কোম্পানিতে আসলেও ওয়ার্ল্ডের সবচাইতে বেস্ট কোম্পানিগুলোর মধ্যে একটা। এই ধরনের কোম্পানিতে আসলে কাজ করার অভিজ্ঞতাটা কেমন? ভালো, ওদের ওই কোম্পানির অ্যাটমসফিয়ার অনেক রিল্যাক্স। হ্যাঁ, পোশাকের কোনো বিধিনিষেধ নাই। হ্যাঁ, তারপরে কাজ করার সময় ওরা সব ধরনের ড্রিঙ্কস প্রোভাইড করে, হার্ড ড্রিঙ্কস না, সফট ড্রিঙ্ক প্রোভাইড করে, এবং স্ন্যাক জাতীয়, হ্যাঁ ছোটো খাবার জাতীয়, যদিও লাঞ্চটা দেয় না, কিন্তু এমনি স্ন্যাক জাতীয় জিনিস ইয়ে করে। তারপরে ওদের যে বেনিফিটগুলো, যেমন চিকিৎসার জন্য ওদের হেলথ ইন্স্যুরেন্স বেনিফিট অনেক ভালো। তা আমি বলবো যে আসলে মাইক্রোসফটের মতো কোম্পানিতে কাজ করে অনেক অনেক আরাম, শান্তি। তারপর আরেকটা জিনিস মাইক্রোসফটে আছে হলো, সেটা হলো যে গ্রুপগুলো খুব ছোট ছোট, একটা গ্রুপে 8-10 জনের বেশি থাকে না, সেজন্য গ্রুপে ম্যানেজার খুব সহজে গ্রুপকে ম্যানেজ করতে পারে, আর সেই সঙ্গে গ্রুপের সকলেই মোটামুটি একটা ফ্যামিলির মতো থাকে। আচ্ছা, আচ্ছা। এরপরে হচ্ছে আমরা পরের প্রশ্নতে চলে যাই। আমাদের পরের প্রশ্ন হলো, আপনি কর্মজীবন শুরু করেছিলেন বললেন আপনি হচ্ছে পাকিস্তানি এয়ারফোর্সে একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে। সো তখনকার পাকিস্তানি এয়ারফোর্স এবং বাংলাদেশের আজকের এয়ারফোর্সের মানে যে ট্রানজিশনটা, যে শিফটটা আসলে যতটুক হওয়া দরকার ছিল
ওটুক কি হয়েছে কিনা আপনার কি মনে হয়, বা এই নিয়ে আপনার মতামত কি? আমি তো 74 সালে চলে এসেছি, সেজন্য আমি ঠিক জানি না যে এখনকার আম, অবস্থাটা কিরকম। আমি যখন চলে আসি তখন তো বাংলাদেশ এয়ারফোর্স কেবল গোড়াপত্তন হয়, খুবই আর্লি স্টেজে। Yes. আর আমি ছিলাম ট্রান্সপোর্ট উইংয়ে, ট্রান্সপোর্ট প্লেনগুলো। এখন আম, তুলনামূলকভাবে মানে বাইরে থেকে যেটা মনে হয় যে আগের চেয়ে অনেক বড় হয়েছে, অনেক উন্নত হয়েছে। বলছিলাম যে এখন ওরা আছে আমেরিকার C-130 ট্রান্সপোর্ট Right. প্লেন, তারপরে আর বাকি যেগুলো আছে সেগুলো খুব একটা মডার্ন না, যেমন MiG-29 এখন আসলে অত মডার্ন বলে মনে করা হয় না। হুম। কিন্তু রিসেন্টলি আমার কতগুলো খবর জেনে ভালো লাগছে যে এখন হয়তো ভবিষ্যতে আরো নতুন নতুন এয়ারক্রাফট আসবে, যেমন চাইনিজ JC-17, জি, চাইনিজ J-17। হ্যাঁ, তারপরে JC-10, JC-10 হ্যাঁ, এবং JC-17। তো আমার মনে হয় যে এগুলো আসার পরে রিসেন্টলি হয়তো অনেক আরেকটা নিউজ আসলো, দেখলাম, সেটা হচ্ছে বাংলাদেশ ইউরো ফাইটার টাইফুনও কেনার ট্রাই করতেছে। ইটালি থেকে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। কিন্তু আমার ওটা একটু কনসার্ন আছে এই জন্য যে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন সোর্স থেকে কিনলে কিন্তু ট্রেনিং এর জন্য একটু সমস্যা হয়ে যায়। কারণ তাহলে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট, তো বিভিন্ন ধরনের প্রত্যেকটা ইকুইপমেন্টের জন্য আলাদা আলাদা ট্রেনিং দিতে হয়, আলাদা আলাদা Right. মেইনটেনেন্স ক্রু রাখতে হয়। তো ঠিক আছে, অসুবিধা নেই, যদি ওটা ম্যানেজ করতে পারে তাহলে ঠিকই আছে। মানে হচ্ছে একটা আপনি বলছেন একটা হচ্ছে চাইনিজ টেকনোলজি, আরেকটা হচ্ছে ওয়েস্টার্ন টেকনোলজি। হ্যাঁ, এই সো জন্য এখন এটাই। আগে হলো যে এক সোর্সে থাকলে সকলে একটা ট্রেনিং দিলে হয়ে যেত, কিন্তু এখন বিভিন্ন বিভিন্ন গ্রুপ তৈরি করতে হবে, বিভিন্ন ধরনের এয়ারক্রাফট মেইনটেনেন্স, চালানো, সবকিছু ব্যাপারে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমরা জানি ওগুলো সাধারণত মিলিটারি ইকুইপমেন্টগুলো একটা নেটওয়ার্কের মধ্যেই থাকে। সবগুলো একটা নেটওয়ার্কের আন্ডারেই কাজ করে, সব বেশিরভাগ ইকুইপমেন্ট। সো এক্ষেত্রে হচ্ছে চাইনিজটা আসলে কি ওয়েস্টার্ন এটার সাথে কিভাবে যাবে, এই জিনিসটা নিয়ে আপনার মতামত কি? ইন্টিগ্রেশন আমি জানি না ওটা ইন্টিগ্রেশনের দরকার আছে কিনা, কিন্তু আমি জানি যে রিসেন্টলি পাকিস্তান যেটা দেখিয়ে দিয়েছে, পাকিস্তান ইন্ডিয়ার যে রিসেন্ট ওয়ারটা হলো কয়েকদিনের, হুম। ওটাতে একটা চাইনিজ ওয়ারফেয়ার টেকনোলজি ইউজ করেছে পাকিস্তান, চাইনিজ ইকুইপমেন্ট দিয়ে। হুম। ওই ওই ধরনের যেটা ক্লাস্টার ডিফেন্স বলে ওরা, ওই ক্লাস্টার ডিফেন্স ডেফিনেটলি ইটালিয়ান আর চাইনিজ মিলে হবে না, ওটা চাইনিজ ইকুইপমেন্ট দিয়ে করতে হবে। তো সেটার জন্য হয়তো আলাদা স্ট্র্যাটেজি, আলাদা কোনো কিছু তৈরি করবে ওরা। হয়তো এটাই আমরা আশা করি, বাংলাদেশ ডিফেন্সের দিক দিয়ে অবশ্যই একটু এগিয়ে যাক। আচ্ছা, তার আমরা এর পরবর্তী প্রশ্নের মধ্যে চলে যাই। যারা বর্তমানে হচ্ছে এখন একটু জেনারেল কোয়েশ্চেন, যেগুলো হচ্ছে আমরা সাধারণত আমাদের দর্শকরা জানতে চাই, এই টাইপের কিছু কোয়েশ্চেন করি আমরা। যারা হচ্ছে নতুন আমেরিকায় সাধারণত আসতে চায় বা বর্তমানে চেষ্টা করছে, তাদের জন্য আপনার কি ধরনের পরামর্শ থাকবে? কারণ আমেরিকা আসতে গেলে তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আসতে পারে। একটা হলো তো ভিজিটর ভিসা, আরেকটা হলো স্টুডেন্ট ভিসা, আর আরেকটা হলো যে চাকরি নিয়ে এসে যেটাকে ওরা বলে H-1 ভিসা, হ্যাঁ, এমপ্লয়মেন্ট ভিসা। জি। তো সেটা ডিপেন্ড করে যে কি ধরনের ভিসা নিয়ে আসছে। একটা ভিজিটর ভিসা তো অবশ্য ওটা ভ্রমণের জন্য, কিন্তু স্টুডেন্ট ভিসা আসতে গেলে আমি বলবো যারা স্টুডেন্ট ভিসায় আসতে চায় তাদেরকে এই ইংরেজি নিয়ে একটু চর্চা করা দরকার, বিশেষ করে কথোপকথন ইংলিশ যেটা, হ্যাঁ, কনভারসেশনাল ইংলিশ শিখে আসলে ভালো হয়। আমি অনেক উদাহরণ জানি যে যারা স্টুডেন্ট, তখন স্টুডেন্ট ভিসা পাওয়া সহজ ছিল 30-40 বছর আগে, হ্যাঁ, তখন অনেকে এসছে ইংরেজি জানে না, ইংরেজি এখানে না জানার জন্য
তারা শেষ পর্যন্ত লেখাপড়াই শেষ করতে পারেনি, এমনও হয়েছে। তো সেটা খুব প্রয়োজন, কনভারসেশনাল ইংলিশ। আর যারা অন্য চাকরি নিয়ে আছে তাদের জন্য একটু সহজ, এই জন্য তো তারা তো এসেই চাকরিতে জয়েন করবে। আমি বলবো যে হ্যাঁ, ইংরেজিটা, আর আরেকটা হলো যে লক্ষ্যবস্তু ঠিক রাখতে হবে। আগে যেটা আমি বলেছি যে ইউ বেসিক্যালি হ্যাভ টু ফোকাস অন ইউর গোল, তাহলে রাইট, তাহলে জিনিসটা সহজ হয়ে যায়। রাইট। আচ্ছা, ওখানে হচ্ছে আপনি বেশিরভাগ হচ্ছে আপনি যতটুকু জানালেন কাজ করছেন প্রাইভেট সেক্টরে। সো ওখানে আসলে সরকারি চাকরি আর প্রাইভেট সেক্টরের মধ্যে মেজর কোনো ডিফারেন্স থাকলে বা ওই সম্পর্কে যদি, বা সরকারি চাকরি পাওয়া কোনটা পাওয়া সহজ, সরকারি চাকরি নাকি প্রাইভেট সেক্টর, এই সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতেন। দুটার আলাদা। আমি এখানে সরকারি কোনো কোম্পানিতে চাকরি করিনি, সরকারি কোনো ইনস্টিটিউশনে। যদিও ইউনিভার্সিটি অফ টেক্সাস অফ ডালাস আসলে স্টেটের ইউনিভার্সিটি, ওটা সরকারি ইউনিভার্সিটি বলা যায়, কারণ ওটা গভর্নমেন্ট, টেক্সাস স্টেটের গভর্নমেন্ট অনেক পয়সা দেয় ওটাতে। আমি যতদূর জানি, শুনেছি যে লোকজন যারা কাজ করে তাদের হলো যে সরকারি চাকরিতে ঢুকতে গেলে কতগুলো পরীক্ষা দিতে হয়, সে পরীক্ষায় পাশ করতে হয়। যে কোনো ডিপার্টমেন্টে ঢুকতে গেলেই একটা ওদের সিভিল সার্ভিসের পরীক্ষা আছে বিভিন্ন ফিল্ডের। তো ওটা একটা, আমি বলবো যে ওটা একটা হয়তো কারো কারো পক্ষে একটু শক্ত হতে পারে, কিন্তু আমি দেখেছি একজন এখানে রিসেন্টলি এক এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ডের এক ভদ্রলোক পরীক্ষা দিয়ে উনি এগ্রিকালচার ডিপার্টমেন্টে ঢুকেছেন, বললো যে হ্যাঁ, পরীক্ষা দিয়ে পড়াশোনা করতে হয়, এই একটা। তো প্রাইভেট কাজ করতে গেলে হয়তো ওই ধরনের পরীক্ষা দিতে হয় না। হ্যাঁ, যদিও কোনো কোনো কোম্পানিতে কিন্তু এই ধরনের কিছু টেস্ট করে ওরা, মানে অ্যাপটিটিউড দেখতে চায়, কিন্তু বেশিরভাগ কোম্পানিতে ওই ধরনের কোনো টেস্ট হয় না। কিন্তু টেস্টের বদলে তো ইন্টারভিউ হয়, এবং ইন্টারভিউ সব ক্ষেত্রে সহজ হয় না। আচ্ছা, তারা নানা ধরনের প্রশ্ন করে এবং টেকনিক্যাল প্রশ্ন করতে পারে। আচ্ছা, আমি বললাম যে দুটার ধরন আলাদা। সরকারি চাকরিতে একটা সুবিধা বেশি, সেটা হলো যে যেটা হেলথ ইন্স্যুরেন্স বেনিফিট, সেটা সকলেরই জন্য, একটু বয়স বিশেষ যারা একটু বয়স বেশি তাদের জন্য মানে একটা দুশ্চিন্তার হেল্পফুল। কারণ হয়। হ্যাঁ, সেটাতে সরকারি চাকরিতে হেলথ বেনিফিটগুলো অনেক ভালো। আচ্ছা, তাহলে আমাদের পরের প্রশ্নতে চলে যাই। পরের প্রশ্ন হলো, প্রবাসের দেশের সংস্কৃতি এবং ঐতিহ্য ধরে রাখতে আপনারা কিসের সাথে জড়িত থাকেন, বা ওখানের বিভিন্ন ধরনের কমিউনিটি থাকে, তাদের এফোর্ট গুলা কেমন? না, তাদের এখানে অনেক অর্গানাইজেশন আছে, যেমন বাংলাদেশি অর্গানাইজেশন আছে, পাকিস্তানি আছে, ইন্ডিয়ান অর্গানাইজেশন আছে, পৃথিবীর অন্যান্য দেশের সকলেরই একটা করে গ্রুপ, সাংস্কৃতিক গ্রুপের মতো আছে। তারপর এটা আমি একটুখানি বলেছি আগে, যে এই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেগুলোতে লোকজন যায়। যেমন এই কিছুদিন আগে বিজয় দিবসের পিঠা উৎসব হলো, তারপরে বৈশাখী মেলা হলো। তো বাংলাদেশিদের জন্য এখানে বেশ কয়েকটা অর্গানাইজেশন, 3-4টা অর্গানাইজেশন আছে। এবং আপনার অন্যান্য শহরে? এই শহরে, হ্যাঁ, এই শহরে, এই এরিয়াতে। এবং আমি বলবো যে হয়তো বাংলাদেশের সংখ্যা এখানে কমপক্ষে 15-20 হাজার হবে জি। এই শহরের আশেপাশে। আচ্ছা, সর্বশেষ একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমাদের ফোকাস টিভি সম্পর্কে যদি আপনি কিছু বলতেন এবং এর উন্নতির জন্য আপনার কোনো পরামর্শ থাকে, তা অবশ্যই আমাদেরকে জানাবেন। না, আমি বলবো যে খুবই ভালো উদ্যোগ ফোকাস টিভির। এই ফোকাস টিভির মাধ্যমে অনেকে প্রবাসী জীবনের কথা জানতে পারবে, হয়তোবা তাদের যে কৌতূহল কিছুটা মিটবে। আসলে ঠিক এই মানে 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে সবকিছু
হয়তো বলা সম্ভব না, বা যতদূর পারা যায় এটা নিশ্চয়ই যারা এদেশে আসতে ইচ্ছুক তাদের জন্য হয়তো উৎসাহ যোগাবে বা কোনো একটা ধারণা দিবে, যাতে তাদের আসার যা প্রচেষ্টাটা অনেক সহজ হয়ে যায়। তাই আমি বলবো যে ফোকাস টিভির এই উদ্যোগ খুবই প্রশংসার যোগ্য, এবং আমি খুবই আনন্দিত এই প্রোগ্রামে যোগ দিতে পেরে। এবং আমি ফোকাস টিভির সকল প্রচেষ্টাকে প্রচার যাতে সফল হয় সেই দোয়া করি, এবং ভবিষ্যতে আপনারা যদি আরও অন্য কোনো প্রোগ্রাম করেন এবং আমাকে যোগদান করতে পারেন, আমি খুবই আনন্দিত হব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আপনার অভিজ্ঞতা আমাদের দর্শকদের অনেক অনুপ্রাণিত করবে বলে আমরা মনে করি। আপনাকেও ধন্যবাদ আমার ধন্যবাদ। সাক্ষাৎকার নেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য ফোকাস টিভির অ্যাপটি ডাউনলোড করুন। পাশাপাশি আমাদের ইউটিউব ও ফেসবুক চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আগামী পর্বে অন্য কোনো প্রবাসীর সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।